স্টার্ট করে দিচ্ছি আমি তাহলে। তোদের এরপরে ক্লাস আছে? হ্যাঁ ম্যাম, 11টা থেকে মেডিসিন ক্লাস আছে। মেডিসিন ক্লাস আছে তো বুঝলাম, টপিক কি মানে তোদের তো এখন সব অনলাইন থিওরি তো? হ্যাঁ, ডেমেনশিয়া আছে, ওই তালুকদার স্যারের ক্লাস আছে। তালুকদার স্যারের ক্লাস আছে, ঠিক আছে। তাহলে আমি একটু শুরু করে দিই তাহলে, আর দেরি করবো না, বাকিরা পরে জয়েন করবে পড়লে। হ্যাঁ। তো আজকের টপিক তোরা জানিস, ইনফেকশনস ইন নিউরোলজি। যদি ক্লাসিফিকেশন করি, তোরা কি কি ইনফেকশন জানিস? মানে ইনফেকশন মোস্টলি আমরা যেটা ডিল করি, তোরা যদি না বুঝতে পারিস আমাকে বলবি, ওকে? ইনফেকশন তোরা যদি জানিস, মোস্টলি ইজ ইফ we classify it by organ involvement, it is involvement of the meninges, যেটা meningitis বলি, involvement of the encephalon, যেটাকে আমরা encephalitis বলি, অথবা it can be involvement of the meninges and encephalon দুটোই, মানে brain parenchyma আর meninges দুটো একসাথে যদি infection and inflammation হয়, we call it a meningoencephalitis, or it can be myelitis, rather involvement of the spinal cord, অথবা যদি আমি প্যাথোজেন দিয়ে ক্লাসিফাই করি, ইট ক্যান বি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ভীষণ কমন আমাদের দেশে টিবি, দ্য ফাঙ্গাস, দ্য স্পাইরোকিট অ্যান্ড দ্য প্যারাসাইটস। এই ফাঙ্গাস, স্পাইরোকিটস অ্যান্ড প্যারাসাইটস বিকাম ইম্পর্টেন্ট স্পেশালি ইন দ্য ইমিউনোকম্প্রোমাইজড হোস্ট। Now, if we come to the definition, আমি এক্ষুনি বললাম, meningitis is the inflammation of the leptomeninges. Usually, it is caused by bacteria. It can be caused by virus also. It can be caused by TB also. It can be, if the infection involves the brain parenchyma itself, usually it is caused by the virus. We call it encephalitis. And inflammation of the spinal cord is myelitis, or a varying combination of all these. Or আর কি হতে পারে, একটা brain abscess, সেটা আমি পরে আসছি। মেনিনজাইটিসটা আগে আয়। মেনিনজাইটিস পেশেন্ট তোরা প্রচুর দেখবি, ওপিডিতে দেখবি, ইনডোরে দেখবি, ইমার্জেন্সিতে দেখবি, সব থেকে ইম্পর্টেন্ট। ইট ইজ অ্যান ইনফ্লামেটরি ইনফিল্ট্রেশন অফ দ্য পায়া ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড দ্য স্পেশালি দ্য ইনফ্লামেশন অফ দ্য সাবঅ্যারাকনয়েড স্পেস। কমনলি কোথা থেকে আসে ইনফেকশনটা, আসে কোথা থেকে? ইট ক্যান বি রিলেটেড টু দ্য ডাইরেক্ট কন্টিগুয়াস স্প্রেড হতে পারে ফ্রম অ্যাডজাসেন্ট স্ট্রাকচারস, অথবা ইট ক্যান বি আ হিমাটোজেনাস স্প্রেড হতে পারে। তাহলে সেটার বেসিসে আমরা অর্গানিজম আলাদা আলাদা হতে পারে। ইট ক্যান বি পায়োজেনিক ইনফেকশন, অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিস আমরা বলি। আরেকটা কি হতে পারে, ইট ক্যান বি ভাইরাল মেনিনজাইটিস, আরেকটা হতে পারে টিবি মেনিনজাইটিস। টিবি মেনিনজাইটিসটা আমি পরে আসছি। তাহলে কিভাবে ডায়াগনোসিস করবি? বেস্ট ডায়াগনস্টিক ক্লু ইজ you find some abnormality in the cerebrospinal fluid by lumbar puncture. CSF করবি, CSF এ যদি abnormality, some abnormality পাবি। হ্যাঁ, initially the brain imaging is normal. যদি সিটি স্ক্যান করিস বা এমআরআই করিস, initially the brain imaging will be normal. এবার যদি ক্লাসিফাই করিস মেনিনজাইটিসকে, আমি আবার বললাম, it can be inflammation of the arachnoid tissue and the subarachnoid space. We call it a leptomeningitis, or it can be pachymeningitis, যেটা ইনফ্লামেশন অফ দ্য ডুরা, ওটা একটু লেস কমন। it is usually, if it is inflammation of the if it is inflammation due to infection like bacteria, like viruses, like protozoa, fungus, আমরা সেটাকে সেপটিক মেনিনজাইটিস বলি। আরেকটা কি, অ্যাসেপটিক মেনিনজাইটিস। অ্যাসেপটিক মেনিনজাইটিস কখন ভীষণ ইম্পর্টেন্ট বলতো? ধর পেশেন্টের একটা autoimmune disease আছে, like SLE. This patient is having, say, disease activity with central nervous system involvement. That patient can have aseptic meningitis in absence of any external infectious source. That patient can present with aseptic meningitis. আর কারা aseptic meningitis নিয়ে প্রেজেন্ট করতে পারে? যদি ম্যালিগন্যান্সি থাকে কোনো জায়গার, যদি লিউকেমিক ডিপোজিটস হয় meningitis causing intense inflammation, যদি লিম্ফোমাটাস ডিপোজিটস হয়, যদি ব্রেন অ্যাবসেসটা একটা রাপচার করে সেখান থেকে যদি হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেসে একটা ইনফ্লামেশন তৈরি করে। হ্যাঁ, সো স্পেশালি যদি মানে ম্যালিগন্যান্ট ইনফিলট্রেটস হয়, অথবা সেকেন্ডারি টু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, দেয়ার ইজ অ্যান ইনফ্লামেশন। মোট কথা, ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল infectious agent, then we call it a aseptic meningitis. ডিউরেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক আমরা জেনারেলি ডিভাইড করি। ডিউরেশনটা ইম্পর্টেন্ট কারণ মোস্ট অফ দ্য ধর অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস জেনারেলি প্রেজেন্ট উইথিন আওয়ার্স অর ডেজ অর উইকস। আর ক্রনিক মেনিনজাইটিস generally, by definition, this
meningeal sign symptoms will persist for more than 4 weeks to classify it as chronic meningitis. তার একটা ভীষণ ক্লাসিক্যাল এক্সাম্পল ক্রনিক মেনিনজাইটিস ইজ টিউবারকুলোসিস। আরো কিছু আছে আমরা পরে দেখব। আরেকটা হচ্ছে অ্যাকিউট মেনিনজাইটিস। অ্যাকিউট মেনিনজাইটিস জেনারেলি পায়োজেনিক মেনিনজাইটিস, অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিস জেনারেলি প্রেজেন্স অ্যাজ অ্যাকিউট ফর্ম, মানে খুব এক্সপ্লোসিভ অনসেট হবে, অসহ্য মাথা ব্যথা, হেডেক, ভমিটিং, তারপর হচ্ছে দেয়ার ক্যান বি কনভালশন, দেয়ার ক্যান বি এনি কাইন্ড অফ ফোকাল নিউরোডেফিসিট, অল প্রেজেন্টস উইথিন ফিউ আওয়ার্স টু ফিউ ডেজ অফ সিমটম অনসেট। পেশেন্ট তোর কাছে চলে আসবে একদম এমার্জেন্সিতে, অথবা এমার্জেন্সিতে চলে আসবে একদম অজ্ঞান অবস্থায়, অথবা ড্রাউজি হয়ে গেছে, মাথার যন্ত্রণা, বমি, কয়েকদিনের জ্বর, সেরকম নিয়ে তোর কাছে ধর প্রেজেন্ট করলো। হ্যাঁ, জেনারেলি দ্য পায়োজেনিক meningitis or the bacterial infection generally presents with the acute meningitis. কি কি রুটস অফ স্প্রেড হতে পারে? এবার মেনিনজাইটিসে যে ইনফ্লামেশন হলো বা ইনফেকশন হলো, কি কি রুটস অফ স্প্রেড হতে পারে? ইট ক্যান বি আ হিমাটোজেনাস স্প্রেড, ব্লাড বর্ন হতে পারে। কোথা থেকে আসতে পারে বলতো? ইট ক্যান বি পায়োজেনিক লাং অ্যাবসেস থেকে আসতে পারে, ইট ক্যান বি ধর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আছে পেশেন্টার, সেখান থেকে আসতে পারে, অর ইট ক্যান বি প্যারামেনিনজিয়াল স্ট্রাকচার থেকে আসতে পারে। আমার প্যারামেনিনজিয়াল স্ট্রাকচার কোথায় কি কি আছে? সাইনাস, একটা লোকের ধর ক্রনিক সাইনুসাইটিস আছে, একটা ম্যাস্টয়েড ইনফেকশন হয়েছে, একটা কানে ধর ক্রনিক ওটাইটিস মিডিয়া আছে। দিস আর ভেরি পোটেনশিয়াল সোর্স অফ দ্য মেনিনজাইটিস। কারোর ধর ক্রনিক ডেন্টাল অ্যাবসেস আছে, ডেন্টাল ইনফেকশন আছে, ডেন্টাল অ্যাবসেস আছে, সেই প্যারামেনিনজিয়াল স্ট্রাকচার থেকে, সেই প্যারামেনিনজিয়াল সারফেস স্ট্রাকচার থেকে সেখান থেকে স্প্রেড হলো। অথবা ইট ক্যান বি ডাইরেক্ট ইনফেকশন ইনটু সাবঅ্যারাকনয়েড স্পেস। কেমন করে ডাইরেক্টলি ইনফেকশন হবে? যদি একটা ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার অফ দ্য বেস অফ দ্য স্কাল, অথবা রাপচার অফ দ্য রাপচার্ড মেনিঙ্গোসিল, অথবা ডাইরেক্ট ইনফেকশন ধর তুই কোনো কারণে নিউরোসার্জারি করতে গেলি, ফর আদার রিজন ইউ আর নট মেনটেনিং স্ট্রিক্ট অ্যাসেপটিক কন্ডিশনস, দেন ইউ ইনভাইট মেনিনজাইটিস অর এনকেফেলাইটিস ইন দ্যাট পেশেন্ট। তুই লাম্বার পাংচার করতে গেলি, নট মেনটেনিং দ্য অ্যাসেপটিক প্রিকশনস, ইউ উইল ইনভাইট মেনিনজাইটিস অর মেনিনজিয়াল ইনফ্লামেশন। ইটিওলজি কি? ইটিওলজিটা আমাদের জানা খুব দরকার। কেন বলতো? ইটিওলজি না জানলে আমরা ট্রিট করতে পারবো না। সো আমরা যখন একটা মেনিনজাইটিসের পেশেন্ট আসে, আমরা এম্পিরিক্যালি তো ট্রিটমেন্ট শুরু করি, তারপরে সিএসএফ যখন আমরা ডেফিনিট ডায়াগনোসিস হয়ে যায়, উই মডিফাই আওয়ার থেরাপি। সো ইটিওলজি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট ইটিওলজি একটা জানবি আমাদের অ্যাডাল্টসদের, ইন ইমিউনো কম্পিটেন্ট হোস্ট। আই রিপিট, ইন ইমিউনো কম্পিটেন্ট হোস্ট আমাদের অ্যাডাল্টসের কি কি হয়? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আর কি হতে পারে? নিসেরিয়া মেনিনজাইটিস, যেটাকে আমরা মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস বলি। তোরা নিশ্চয়ই শুনে থাকবি নামটা, মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস, যার এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয় বাচ্চাদের। আরেকটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েন্সি, হ্যাঁ, SNH যেটা বলি। আরেকটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিবি। অফকোর্স মাইকোব্যাকটেরিয়া, আমাদের দেশে টিবি এত কমন, টিউবারকুলার মেনিনজাইটিস এত কমন। আর আদার ব্যাকটেরিয়ার মধ্যে তাহলে স্ট্রেপ্টোকক্কাস, মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস, হিমোফিলিয়াস ইনফ্লুয়েন্সি, এগুলো হচ্ছে খুব কমন। আর আরেকটা গ্রুপ অফ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এন্টেরোব্যাকটেরিওসি। আর একদম খুব বুড়ো নিওনেটস, লেস দ্যান 1 মান্থ, অথবা বয়স্ক পেশেন্ট মোর দ্যান 60, দিস পেশেন্টস the very important causative organism is Listeria monocytogenes. মনে রাখবি সবসময় লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স, সেটা হচ্ছে নিওনেটসের অথবা হচ্ছে আরো বেশি বয়সীদের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যানাদার ইজ ইন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টস, লাইক ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টস এর মধ্যে দ্যাট ক্যান বি ডিউ টু HIV, that immunocompromised state can be due to debilitating condition like malignancy, অথবা কোনো পেশেন্ট ক্যান্সার কেমোথেরাপি পাচ্ছে, অথবা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট অন ডায়ালিসিস, এই পেশেন্টগুলো, অ্যালকোহল, ডায়াবেটিস, এই পেশেন্টগুলো দেয়ার ক্যান বি প্রবাবল ইনফেকশন উইথ এন্টেরোব্যাকটেরিওসি। এন্টেরোব্যাকটেরিওসির মধ্যে কি কি তোর মাইক্রোবায়োলজি নিশ্চয়ই পড়েছিস। এন্টেরোব্যাকটেরিওসি একটা কম্প্রাইজেস একটা হিউজ গ্রুপ অফ অর্গানিজমস, ইকোলাই, ক্লেবসিয়েলা, প্রোটিয়াস এক্সেট্রা। এন্টেরোব্যাকটেরিওসি, হিমোফিলিয়াস, সিউডোমোনাস, সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ইটিওলজিটা জানতেই হবে। ইটিওলজিটা পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, বা যত পেশেন্ট দেখবি মুখস্থ হয়ে যাবে, না হলে কিন্তু ইউ ক্যানট গো ফর আ টার্গেটেড থেরাপি ফর মেনিনজাইটিস অর এনকেফেলাইটিস। এবার let's come to the viral meningitis. Viral meningitis এর খুব ইম্পর্টেন্ট কতগুলো পজিটিভ এজেন্ট ইজ এন্টেরোভাইরাস, লাইক কক্সেকিকো, এন্টেরোভাইরাস 68 to 71, তোদের একটা মাইক্রোবায়োলজিতে নিশ্চয়ই পড়ে থাকবি। অ্যাডেনোভাইরাস, আরবোভাইরাস,
বাচ্চাদের ক্ষেত্রে মিসেলস হয় একটা, অ্যান্ড ভীষণ ইম্পর্টেন্ট ইজ হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এই যে হার্পিস গ্রুপটা মেনিনজাইটিস ভীষণ কমন আমাদের দেশে। আরেকটা হচ্ছে দিস হার্পিস গ্রুপ ইজ আ মোর ইম্পর্টেন্ট পজিটিভ এজেন্ট ফর এনকেফেলাইটিস রাদার। আর যদি মেনিনজাইটিস বলিস, এন্টেরোভাইরাস আর দ্য কমনেস্ট কজ অফ দ্য ভাইরাল মেনিনজাইটিস। কি কি সিমটম কি কি সিমটম নিয়ে আমাদের কাছে আসবে? তোরা নিশ্চয়ই কিছু আইডিয়া আছে। মেনিনজাইটিস মানে কি? একটা মেনিনজাইটিস নিয়ে এসছে একটা চিলড্রেন অর অ্যাডাল্ট, তোর কাছে কি নিয়ে আসবে ইমার্জেন্সিতে? ও এসে বলবে যে ডাক্তারবাবু আমার ছেলের বা মেয়ের অনেকদিন ধরে হেডেক হচ্ছে, অসহ্য মাথার যন্ত্রণা বলছে। সো হেডেক ইজ আ ভেরি প্রমিনেন্ট ফিচার। হেডেক, ফিভার, ভমিটিং, এই তিনটে যদি থাকে, ইউ থিঙ্ক অফ দ্য পসিবিলিটি অফ আ ইন্ট্রাক্রেনিয়াল ইনফেকশন, স্পেশালি মেনিনজাইটিস। আমি সায়েন্সে পরে আসছি, সায়েন্সে নেক্রিজিডিটি পাবি, কার্নিক সাইন পাবি, এগুলো সব পাবি, কিন্তু সিমটম কি বলবে? তাহলে হেডেক থাকবে, দেয়ার উইল বি স্টিফ নেক। সবসময় বাবা মারা বুঝতে পারে না, বা লোকটা যদি অ্যাডাল্ট হয় সে নিজে বুঝতে পারে না, যেহেতু that is often a sign. There can be fever, there can be intense vomiting, and there can be any constellation of neurologic sign symptoms. I'm coming to it later. Patient drowsy হয়ে যাবে, confused হয়ে যাবে, in some cases there can be joint pain, there can be photosensitivity, patient ভালো করে দেখতে পাবে না, neck stiff হয়ে যাবে। সেই সিমটম নিয়ে কয়েক সপ্তাহ বা কয়েক দিন বা কয়েক ঘন্টা বা কয়েক মাস এরকম চলবে, তার কাছে তোর কাছে আসবে। অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিস কিন্তু মাইন্ডেড, ভীষণ অ্যাকিউট অনসেট হয়, উইথিন ফিউ আওয়ার্স অর ফিউ ডেজ অর ফিউ উইকস তোর কাছে চলে আসবে। এবার সায়েন্সের মধ্যে সব থেকে কার্নিক সাইন্স, ব্রুডজিনস্কি সাইন তোরা নাম শুনেছিস, তারও আগে বলি নেক্রিজিডিটি। একটা পেশেন্টকে যখন তুই প্যাসিভলি ফ্লেক্স করার চেষ্টা করবি নেকটা, whenever you try to passively flex the neck of a patient while the patient is lying in a supine position, you will come back, you will see that it is not easily flexed. We call it a neck rigidity. Neck rigidity ছাড়া আর কি থাকবে? neck rigidity ছাড়া থাকবে কার্নিক সাইন। neck rigidity কিন্তু one of the pathognomonic signs of meningitis. Mind it, কোনো একটু পেশেন্ট যখন আসবে, যদি সন্দেহ করিস, you check for the signs of neck rigidity, you check for the signs of carnic signs, you check for the signs of Brudzinski sign. Carnic sign কি জিনিস বাবা? তুমি যখন এই দেখ, এই ছবিটার দিকে দেখ, প্রথমে যখন একটা লোককে এরকম ভাবে শুয়ে দিই সুপাইন করে, you are flexing the hip to 90 degree, then you flex the knee to 90 degree. এই অবস্থায় you are trying to extend the knee from this position. First you make the patient supine, flex the hip to 90 degree, knee to 90 degree, and then you try extending the knee from this position. You will find a resistance. If you cannot do it smoothly, you will find a resistance because there's a contraction of the hamstring muscle. এখানে তুই একটা there will be a contraction of the hamstring muscle. ঠিক আছে, তুই একটা রেজিস্ট্যান্স পাবি, বাংলা কথা, তুই একটা রেজিস্ট্যান্স পাবি, তুই ইজিলি করতে পারবি না। আর ব্রুডজিনস্কি সাইন কি? ব্রুডজিনস্কি সাইনের দুটো সাইন আছে, একটা নেক সাইন, একটা লেগ সাইন। যখন তুই প্যাসিভলি, whenever you try to passively flex the neck, there will be automatic passive flexion of the legs. That is, the knees and hip will flex automatically. এটাকে বলি আমরা ব্রুডজিনস্কি নেক সাইন। আরেকটা লেগ সাইন কি? একটা লেগকে যদি তুই প্যাসিভলি যখন হিপ আর নিতে ফ্লেক্স করার চেষ্টা করবি, the other leg will automatically go into flexion. So Carnic sign and Brudzinski sign are some very important sign, very important bedside clinical features of meningitis. কিন্তু এগুলো কিন্তু অ্যাবসলিউট নয়। একটা কথা সবসময় মনে রাখবি, এটা যেমন খুব ক্লাসিক্যাল সাইন অফ মেনিনজাইটিস, মেনিনজিয়াল ইরিটেশন রাদার, কিন্তু এর কিছু ফ্যালাসি আছে। যখন একটা পেশেন্ট একদম সাংঘাতিক ড্রাউজি, whenever the patient has gone into totally comatose condition due to meningitis or meningoencephalitis, you cannot elicit this Carnic sign or Brudzinski sign. Number one. Number two, very young or very old patients, especially very young patients, neonates, you may not be able to elicit Carnic signs or Brudzinski sign despite the presence of meningitis. So there are some fallacies, and আরেকটা ফ্যালাসি আছে, এল্ডারলিদের এমনি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থাকে তো, এল্ডারলিতে যখন এমনি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থাকে, এমনি তুই সাম অ্যামাউন্ট অফ নেক রিজিডিটি ওদের পাবি।
তো তোকে কিন্তু সাইন সিমটমের সঙ্গে তোকে নেক রিজিডিটির সঙ্গে আদার ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ডের সঙ্গে তোকে ম্যাচ করতে হবে সেই ক্ষেত্রে। নাও you can get some very important clues to the diagnosis of meningitis, or rather the causative agents, causative organisms of meningitis. Signs of meningococemia, মানে Neisseria meningitis যখন তোর কাছে আসবে একটা meningococcal meningitis, the very important clue is you can find some petechial rash, petechial spots on the patient's body as well as on the palms and soles. So this is very important clue that I might be dealing with a case of meningococcal meningitis. এবার আয়ের ল্যাব ডায়াগনোসিস, অবভিয়াসলি তোরা জানিস সবথেকে ইম্পর্টেন্ট ল্যাব ডায়াগনোসিস ইজ ডুইং আ রুটিন CSF examination. Of course, CSF culture will be positive in some of the cases. CSF কিছু immunological test আছে, CSF কিছু polymerase chain reaction PCR আছে, and blood culture আছে। নর্মাল CSFটা কি আমরা দেখে নিই। নর্মাল CSF তোরা সবাই জানিস, পড়েও ছিস হয়তো। নর্মাল CSF এ সেল কাউন্ট ইজ নর্মালি ইট ইজ 0 to 5। ভালো করে দেখ, নর্মালটাকে দেখ তবে তো অ্যাবনর্মালটা জানবি। সেল কাউন্ট ইজ জেনারেলি 0 to 5 উইথ পলিমার্স বা লিম্ফোসাইট যদি ইউজুয়ালি পলিমার্স থাকে না, কিছুটা যদি ওই 5 সেলস থাকে সেই পুরোটাই জেনারেলি লিম্ফোসাইট। গ্লুকোজ ইজ জেনারেলি 60 to 80 and protein is generally 5 to 40 না, আমরা জেনারেলি অন্য স্ট্যান্ডার্ড বইতে ইটস 20 to 40 in many of the cases, and of course CSF culture is negative, ঠিক আছে। and CSF glucose to plasma glucose ratio it is more than 60%, around 60 to 70%, 66%। এবার CSF দেখে ভালো করে দেখে নে, এই জায়গাটা কিন্তু ডিফারেন্সিয়েট করবি। যখন তোর কাছে একটা পেশেন্ট আসবে তোকে কিন্তু খুব কুইকলি ডিসিশন নিতে হবে whether it is a bacterial meningitis or a TB meningitis or a viral meningitis. So we start off with we send the CSF and then we start off with the empirical therapy মানে covering the wide range of bacteria আর ভাইরাস। তারপরে আমরা ওটাকে মডিফাই করি অ্যাকর্ডিং টু মাই CSF পিকচার। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে দেখ সেল কাউন্ট কিন্তু খুব হাই হবে, প্রথম কথা দেখতেই পাচ্ছিস, and it is generally neutrophilic leukocytosis in CSF, neutrophil predominant picture। আর কি হবে, আর very classical is you will get a decreased CSF glucose. CSF glucose will be less than 60 and it can be even 0 also. In bacterial meningitis the CSF glucose will be very low. It can come down to 0 also. আর তুই যদি কারেকশন করিস ফর ধর একটা পেশেন্ট ডায়াবেটিক, তাহলে CSF glucose will be on the higher state, তাহলে তোকে কারেকশন করতে হবে। এই যে CSF glucose by plasma glucose ratio আমাকে কেন করতে হচ্ছে, to make for the correction. If the patient is hyperglycemic, if the patient is diabetic, you will miss that decrease CSF to plasma glucose ratio to less than, যদি এই CSF glucose to plasma glucose ratio is, if it is less than 60%, I call it a low. It is generally more than 60%. If it is less than 60%, I call it low. And if it is less than 40%, I call it is very much suggestive of bacterial meningitis. There will be very much high protein count. The culture is often positive. Most of the times the culture is often positive. The CSF is the culture is often positive for that particular bacterial organism. এবার টিবিতে আয়, টিবিতেও সেল কাউন্ট বাড়বে, অতটা না বাড়লেও সেল কাউন্ট বাড়বে। It can increase up to 500, rarely up to 1000. It is of course lymphocytic predominant. The glucose is decreased here also, কিন্তু অতটা ডিক্রিজ হয় না। ইট ইজ জেনারেলি এখানে যেমন 60, মানে এখানে একদম ইট মে কাম ডাউন টু 0 ইন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। টিবিতেও CSF গ্লুকোজ ভালোই কমবে, ইট ইজ জেনারেলি লেস দ্যান 30%। আর কি, দ্য CSF প্রোটিন ইজ ইনক্রিজড। অ্যান্ড ইফ উই গো ফর আ কালচার, এই কালচারটা জানিস তো, কালচারটা টিবির কালচারের রিপোর্ট আসতে 2 to 3 weeks টাইম লেগে যায়। If you go for a culture, in most of the cases it is positive for Mycobacterium TB. আর এটাকে যদি তুই এক্সামিন করিস, CSF এর একটা টিউবকে যদি কিছুক্ষণ রেখে দিস, ইন কেস অফ টিউবারকিউলোসিস কি পাবি বলতো? ইউ ক্যান ফাইন্ড আ ফাইন কবওয়েব কোয়াগুলাম, একটা মাকড়সার জালের মতো একটা ফাইন কোয়াগুলাম, ইউ ক্যান ফাইন্ড আ ফাইন কবওয়েব কোয়াগুলাম ইন কেস অফ TB মেনিনজাইটিস। আর একটা কি, যেখানে এটা লেখা নেই, সেটা হচ্ছে ভেরি হাই ইনক্রিজিং প্রেশার, very high opening pressure. In case of bacterial meningitis, there will be very high opening pressure. In case of bacterial meningitis, in case of TB meningitis, the viral opening pressure is also high. In viral meningitis, কি হবে বলতো?
viral meningitis এ কিন্তু the cell count can also be high, the protein slightly elevated with the lymphocyte predominant করবে, কিন্তু CSF glucose is essentially absolutely normal. এই যে প্রোটিন দেখছিস প্লাস মাইনাস মানে বাড়তেও পারে নাও বাড়তে পারে, or it is only slightly elevated, the cell count is a bit elevated, it is যদি elevated হয় it is predominantly lymphocyte and the glucose is essentially normal, গ্লুকোজটা মোটেই কমবে না. So there comes the differentiation between bacterial, viral and TB. এবার দেখ কিছু ক্লাসিক্যাল এমআরআই পিকচার অফ দ্য, যখন একটা মেনিনজাইটিস পেশেন্ট তোর কাছে আসবে and if you go for a neuro imaging study you can see these are the axial flare images. এই জায়গাগুলোতে দেখছিস সাদা সাদা হয়ে রয়েছে, there is increased signal intensity along this meninges. এখানে এই যে সালসাইয়ার জাইরাই গুলোতে কি থাকে, এগুলো মেনিনজেস থাকে, দেখ এগুলো সব ইনক্রিজ সিগন্যাল ইন্টেন্সিটি, এই দিকটাই কিন্তু নেই, এগুলো নর্মাল সালসাই জাইরাই রয়েছে, এই দিকে there is increased signal intensity. তাই তুই যখন একটা নিউরো ইমেজিং করবি here also there is increased signal intensity along this sulci and gyri, সাদা সাদা হয়ে রয়েছে. Of course I have to think of antibiotic therapy. একটা পেশেন্ট যখন আমার কাছে আসবে তখন we start off with the empirical antibiotic therapy because we don't have any time to we cannot lose any time, না হলে পেশেন্ট মরে যাবে. কি নিয়ে শুরু করব, কি অ্যান্টিবায়োটিক দেব প্রেফারেন্সিয়াল, যেগুলো এই সব ব্যাকটেরিয়া গুলোকে কভার করবে, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোকক্কি, তারপর হচ্ছে মেনিঙ্গোকক্কি, হিমোফিলাস ইনফ্লুয়েন্সি, এন্টেরোব্যাকটেরিওসি, এইগুলোকে যে অ্যান্টিবায়োটিকটা কভার করবে আমি সেটা দিয়ে শুরু করব. ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কারণ আমি তো জানি না ডেফিনিট কোন অর্গানিজমটা দিয়ে হচ্ছে. সো we start with the third generation or fourth generation cephalosporin like ceftriaxone, cefotaxime, আর সেই সঙ্গে আমরা ভ্যাঙ্কোমাইসিন দিই. ভ্যাঙ্কোমাইসিনটা দিই কেন বলতো, ফর সিউডোমোনাস কভারেজ. আর আরেকটা কি অ্যাম্পিসিলিনটা আমি কখন করব, ইফ উই থিঙ্ক দ্যাট দিস পেশেন্ট ইজ হ্যাভিং ভেরি, যদি একদম খুব নিওনেট হয় অথবা খুব বুড়ো হয়, মোর দেন 60 years of age, we think of adding ampicillin to that regimen in order to cover this listeria. তাই বলছিলাম মানে ভীষণ তোর অর্গানিজম জানাটা খুব দরকার, because I need so that we can modify our antibiotic therapy. আর একটা immunosuppressed বা immunocompromised হলে আমাকে অবশ্যই অ্যামিনোগ্লাইকোসাইড, সেপ্টাজিডিম এগুলো অ্যাড করতে হবে কখনো. এবার ডিউরেশন অফ থেরাপি কতদিন দিবি, ইন কেস অফ নিউমোকক্কি ইটস জেনারেলি 7 to 10 days, মেনিঙ্গোকক্কির ক্ষেত্রে আমরা জেনারেলি 1 সপ্তাহ দিই. ইন ইকোলাই, সিউডোমোনাস, মাইন্ডিড, এটা কিন্তু ডিউরেশন অফ থেরাপি ইজ বিট লঙ্গার, ইট ইজ 3 weeks. আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স স্টার্টেড বিফোর দ্য এলপি পার্শিয়ালি ট্রিটেড মেনিনজাইটিস, সেফট্রিয়াক্সন ফর 7 to 10 days. একটা জিনিস এই জায়গাটায় আমি না বললে নয়, সেটা হচ্ছে steroids, role of steroids in case of acute bacterial meningitis whenever there's a destruction or lysis of the bacteria due to antibiotic therapy. তখন কি হয় বলতো, there will be intense inflammation and that can lead to detrimental effect on the patient. তাহলে তখন আমরা কি করি, we start off with steroid also along with that antibiotic therapy. স্টেরয়েডের কেন, to decrease that effect of his intense inflammation and consequent এই যে intracerebral edema, তাহলে তো বেস অফ দ্য ব্রেন পুরো ইনফ্লামেটরি সেল দিয়ে ব্লক হয়ে যাবে, সেরিব্রাল ইডিমা হবে, আলটিমেটলি কি হবে, হাইড্রোকেফালাস হবে. এইগুলো অ্যাভয়েড করার জন্য আমরা স্টেরয়েড স্টার্ট করি. ফার্স্ট ডোজ অফ স্টেরয়েড ডেক্সা টু বি গিভেন, ডেক্সামেথাসোন আমরা স্টার্ট করি টু বি গিভেন অ্যাট লিস্ট 20 minutes বিফোর দ্য স্টার্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক থেরাপি. মনে থাকবে, ফার্স্ট ডোজ অফ স্টেরয়েড টু বি গিভেন অ্যাট লিস্ট 20 minutes বিফোর দ্য স্টার্ট অফ অ্যান্টিবায়োটিক থেরাপি. তারপরে জেনারেলি উই কন্টিনিউ ইট ফর few days and then we stop it. Like 8 hourly or 6 hourly আমরা dexamethasone দিই, say 10 mg 8 hourly or 6 hourly. তারপরে we continue it for few days to decrease the initial inflammatory reaction, তারপর আমরা বন্ধ করে দিই. Now come to TB meningitis. এতক্ষণ বলছিলাম আমাদের দেশে টিবি না হলে everything is incomplete. Generally TB presents with a subacute or chronic meningitis. Subacute is generally sign symptoms of few weeks or few days or few weeks of unrelenting headache, ভীষণ অসহ্য মাথার যন্ত্রণা, ডালেকিং একটা মাথার যন্ত্রণা, সেই সঙ্গে পেশেন্ট খিদে কমে যাচ্ছে, পেশেন্ট রোগা হয়ে যাচ্ছে, সেই সঙ্গে পেশেন্টের আনরিলেন্টিং হেডেক, মাঝে মাঝে বমি হচ্ছে, এরকম একটা কন্ডিশন নিয়ে তোর কাছে আসবে. হ্যাঁ,
আর অবশ্যই কোথা থেকে আসবে, ডিসেমিনেশন কোথা থেকে হয়, এখানে মেনিনজাইটিস ফ্রম দ্য লিম্ফোহেমাটোজেনাস ডিসেমিনেশন, আর ডিসচার্জ অফ দ্য টিউবারকেল ব্যাসিলাই ইন দ্য সিএসএফ। In TB, everything is infected. The brain stem, the brain parenchyma, that there will be cranial nerve dysfunction. সবকিছু হতে পারে, যা যা ভাবতে পারিস। There can be infarcts, there can be cerebral edema, there will be SIAD, syndrome of inappropriate diuretic secretion, there can be dyselectrolytemia, cerebral edema. কি করে ডায়াগনোসিস করবি? একটা হচ্ছে প্রিজাম্পটিভ, যে পেশেন্ট ওয়েদার পেশেন্ট হ্যাজ কাম ইন কন্ট্যাক্ট উইথ আদার পেশেন্টস উইথ টিবি অর নট। তারপর হচ্ছে CSF, there will be হচ্ছে লিম্ফোসাইটিক প্লিওসাইটোসিস, অফ কোর্স দেয়ার CSF গ্লুকোজ, এই এতক্ষণ বলছিলাম CSF গ্লুকোজ will be low, the CSF protein will be on the higher side, and the CSF AFB smear is positive in only 30 to 40% cases. Mind it, CSF TB PCR তুই পাঠাতে পারিস, আর CSF ADA will be high. CSF ADA will be high, CSF glucose low, there will be lymphocytic pleocytosis with high protein and low glucose. এইবার চলে আয় মেনিনজাইটিসের পর আর কি কি আমার সেরিব্রাল ইনফেকশন হতে পারে। পায়োজেনিক ইনফেকশনস আর ফোকাল পায়োজেনিক ইনফেকশনস কি কি হতে পারে? দেয়ার ক্যান বি ব্রেন অ্যাবসেস। ব্রেন অ্যাবসেস কি? দিস ইজ আ ফোকাল ইন্ট্রাক্রেনিয়াল ইনফেকশন, দেখতেই পাচ্ছিস। দেয়ার উইল বি আ ফোকাল ইন্ট্রাক্রেনিয়াল ইনফেকশন, এই যে that evolves, প্রথমে সেরিব্রাইটিস হিসেবে শুরু করলো একটা, তারপর that evolves into collection of pus, এই প্রথমে একটা কোয়াগুলেশন নেক্রোসিস, কোয়াগুলেটিভ নেক্রোসিস হলো, তার পাশে একটা ভাস্কুলারাইজ আস্তে আস্তে একটা ক্যাপসুল তৈরি করলো। দিস ইজ আ ফোকাল ইনফেকশন অফ দ্য ব্রেন প্যারেনকাইমা। এক কথায় দিস ইজ আ ফোকাল ইনফেকশন অফ দ্য ব্রেন প্যারেনকাইমা। কি কি রিস্ক ফ্যাক্টর থেকে আমাদের ব্রেন অ্যাবসেস হতে পারে বলতো? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। একটা পেশেন্ট যার ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস আছে, তার থেকে হিমাটোজেনাস ডিসেমিনেশন হতে পারে, একটা কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ থেকে হতে পারে। যে পেশেন্টগুলোর ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ, মানে যেগুলো বিশেষ করে রাইট টু লেফট শান্ট আছে, রাইট টু লেফট শান্ট, লাইক টেট্রোডালজি অফ ফ্যালার বা অন্য পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, কিছু কিছু কেসে যেগুলো রাইট টু লেফট শান্ট আছে, which bypasses the pulmonary circulation and the septic focus is being directly carried to the CNS. আর কি হতে পারে? আর কি হতে পারে? কোনো লাং অ্যাবসেস, পায়োজেনিক লাং অ্যাবসেস, সেখান থেকে ব্রেন অ্যাবসেস যেতে পারে, পেনিট্রেটিক হেড ইনজুরি থেকে যেতে পারে। তাহলে আরেকটা কি হতে পারে? এটা তো এই যে এতগুলো যে বললাম, এগুলো হচ্ছে হিমাটোজেনাস ডিসেমিনেশন। হিমাটোজেনাস ডিসেমিনেশনে ব্রেন অ্যাবসেস জেনারেলি কি হয়? মাল্টিপল হয়। ইন মাল্টিলকিউলেটেড অ্যাবসেস হয়, গ্রে হোয়াইট জাংশনে হয়। গ্রে হোয়াইট জাংশনে হয় বিকজ দিস ইজ আ সাইট অফ দ্য, দিস আর দ্য সাইটস অফ গ্রেটেস্ট ব্লাড ফ্লো। আর কি যেগুলো কন্টিগুয়াস সোর্স অফ ইনফেকশন, কন্টিগুয়াস সোর্স অফ ইনফেকশন থেকে যেগুলো ছড়ায়, দ্যাট ইজ ইউজুয়ালি আ সিঙ্গেল ব্রেন অ্যাবসেস। কোথা থেকে যায়? তোরা আশেপাশে এরিয়াগুলোকে চিন্তা কর। ইট ক্যান বি ডেন্টাল ইনফেকশন, ইট ক্যান বি সাইনোসাইটিস, ইট ক্যান বি ম্যাস্টয়েডাইটিস, ইট ক্যান বি ক্রনিক ইয়ার ইনফেকশন, ইট ক্যান বি প্যারানাসাল সাইনাস জেনারেলি। এবার এটা ডিপেন্ড করে তুই কোথা থেকে ছড়াচ্ছে। ইট ডিপেন্ডস অন দ্য সাইট অফ স্প্রেড বিকজ ইট উইল ডিটারমিন কোথায় যাচ্ছে ইনফেকশনটা। In mind it, the infection from the ear, the otitis media, generally lodges in the temporal lobe or cerebellum. Infection from the paranasal sinus, that generally lodges in the frontal lobe. Infection from the sphenoid sinus, that generally lodges in the temporal lobe or sella turcica. Dental infection generally lodges in the frontal lobe. প্যাথোজেনেসিস কি আর কি হতে পারে? ইট ক্যান বি ডাইরেক্ট পেনিট্রেটিং হেড ইনজুরিতে হতে পারে, অর ইট ক্যান ফলো আ নিউরোসার্জিক্যাল প্রসিডিওর। আর 25% অফ দ্য কেসেস জানিস তো কোনো অবভিয়াস সোর্স পাওয়া যায় না। মাইক্রোবায়োলজি আবার আয়। মাইক্রোবায়োলজির মধ্যে কি কি জিনিস ভীষণ কমন, কি কি অর্গানিজম ভীষণ কমন, ভীষণ মোস্টলি কমন ইজ আ স্ট্রেপ্টোকক্কাস species. It can be group B streptococcus, it can be viridans streptococci, it can be streptococcus pneumoniae. আর কি হতে পারে? ইট ক্যান বি অফকোর্স দ্য এন্টেরিক গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, তোরা যেগুলো যেগুলো জানিস মোস্ট কমন, ইকোলাই, ক্লেপসিলা, প্রোটিয়াস এক্সেট্রা। ইট ক্যান বি স্ট্যাফোরিয়াস অলসো, ইট ক্যান বি ভীষণ ইম্পর্টেন্ট, ইট ক্যান বি অ্যানারোবস অলসো লাইক ব্যাকটেরিয়ায়েড স্পিসিস। নাও কামিং টু প্যাথোফিজিওলজি, কতগুলো স্টেজ আছে জানিস তো? প্রথমে সেরিব্রাইটিস আর ব্রেন অ্যাবসেসের মধ্যে ডিফারেন্স কি বলতো? আর যে সেরিব্রাইটিস লিখেছি, সেরিব্রাইটিস স্টেজে আমাদের কোনো ক্যাপসুল থাকে না। প্রথমে দেয়ার ইজ এ এরিয়া অফ ফোকাল ইনফেকশন, তারপরে সেখানে একটা কোয়াগুলেটিভ নেক্রোসিস হবে, তারপরে যখন ক্যাপসুল ফর্মেশন হবে উই কল ইট আ ম্যাচিওর ব্রেন অ্যাবসেস। তাহলে আর্লি সেরিব্রাইটিস স্টেজ জেনারেলি প্রথম 3 দিন, ইট ইজ আর্লি সেরিব্রাইটিস স্টেজ।
তারপরে আসে তারপরে স্টেজটা লেট সেরিব্রাইটিস স্টেজ, আস্তে 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 কোয়াগুলেটিভ নেক্রোসিস বাড়ছে, সেন্ট্রাল পাস ফর্মেশন বাড়ছে, লেট সেরিব্রাইটিস স্টেজ, ইট ইজ ডে 4 to day 9। এবার আস্তে আস্তে ক্যাপসুল তৈরি হচ্ছে, আর্লি ক্যাপসুল ফর্মেশন, it is generally day 10 to day 13। আর লেট ক্যাপসুল ফর্মেশন, দিস লেট ক্যাপসুল ফর্মেশন ডে 14 এর পর থেকে হয়। তাহলে আর্লি ক্যাপসুল ফর্মেশন যে স্টেজটা, এই যে আর্লি ক্যাপসুল ফর্মেশন স্টেজ, দিস corroborates with the appearance of the ring-like lesion in the brain imaging, this early capsule formation stage। clinical feature কি নিয়ে হয়, the classical triad is fever, headache and focal neurological deficit। মাথার যন্ত্রণা হচ্ছে অসহ্য মাথার যন্ত্রণা, ইট ইজ এ ডাল বোরিং পেন, সঙ্গে জ্বর, সঙ্গে ফোকাল নিউরো ডেফিসিট। ফোকাল নিউরো ডেফিসিট মানে ইট ক্যান বি হেমিপ্যারেসিস, ইট ক্যান বি মোনোপ্যারেসিস, ইট ক্যান বি অ্যাফাসিয়া, ইট ডিপেন্ডস অন দ্য এরিয়া অফ দ্য ব্রেন অ্যাবসেস। যদি ধর টেম্পোরাল লোবে অ্যাবসেস হয়, পেশেন্ট ল্যাঙ্গুয়েজ ডিসফাংশন নিয়ে প্রেজেন্ট করবে, অথবা পেশেন্টের যদি ফ্রন্টাল লোবে অ্যাবসেস হয়, পেশেন্টের হেমিপ্যারেসিস অথবা মোনোপ্যারেসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো ইট ডিপেন্ডস অন দ্য এরিয়া অফ দ্য যে এরিয়া, ইট ক্যান যদি সেরিবেলামে ব্রেন অ্যাবসেস হয় তাহলে কি হবে, পেশেন্টটা কি নিয়ে প্রেজেন্ট করবে। সেরিবেলামে যদি হয় তাহলে হচ্ছে অবভিয়াসলি হচ্ছে দেয়ার উইল বি ডিফিকাল্টি ইন ব্যালেন্সিং। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবি এই ক্লাসিক্যাল ট্রায়াডটা কিন্তু থাকে না। জেনারেলি পেশেন্টস প্রেজেন্টস উইথ দ্য সাইন সিমটমস অফ এ মাস লিশন, অসহ্য মাথার যন্ত্রণা, সেই সঙ্গে কনভালশন, partial seizure with secondary generalization, and there can be vomiting, there can be vomiting also, and it presents with the sign symptoms of expanding mass lesion rather than presenting with a classical triad of headache, fever and focal neurological deficit. This is present in less than 50% of the cases. Investigation কি করবি, of course আমরা জানি MRI is the gold standard। CT with contrast করতে পারিস, that we will get a reminancing lesion। এই যে দেখতে পাচ্ছিস এই জায়গাটা হচ্ছে যে দিস ইজ এন এমআরআই, দিস ইজ এ ডিফিউশন ওয়েটেড এমআরআই। এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা ডিফিউজ সেরিব্রাইটিস স্টেজ, তখন ক্যাপসুল ফর্মেশন হয়নি। এই পেশেন্টটাকেই যখন ফলো করে নিয়ে যাওয়া হলো, দেখলি সুন্দর ম্যাচিওর ক্যাপসুল তৈরি হয়ে গেছে এই জায়গাগুলোতে, সুন্দর ম্যাচিওর। এই যে ফলো আপ T1 পোস্ট অ্যাক্সিয়াল, দিস ইজ দ্য T1 ইমেজেস, কন্ট্রাস্ট দিয়েছি। T1 ইমেজেস দেখ, CSF এর কালারটা কালো। এই তোরা এমআরআই পড়বি, পরে এমআরআইটি ইন্টারপ্রিট করতে শিখবি, কিন্তু এখানে আমি কন্ট্রাস্ট দিয়েছি বলে কন্ট্রাস্ট এনহান্স করছে, দেখেছিস? দিস ইজ দ্য এরিয়া অফ দ্য ব্রেন অ্যাবসেস উইথ ক্যাপসুল ফর্মেশন, মানে অলরেডি ক্যাপসুল ফর্মেশন হয়ে গেছে, এখানে কিন্তু হয়নি, তখন হচ্ছে সেরিব্রাইটিস স্টেজে রয়েছে। ট্রিটমেন্ট কি করবি, সবসময় মনে রাখবি ব্রেন অ্যাবসেসিস থেরাপি অফকোর্স ইজ আ কনস্টেলেশন, it's a combination of medical management plus surgical management. Alone medical management will not be effective, you have to train that or go for needle aspiration or evacuation of this abscess. Surgical management, needle aspiration after bar hole, it is very very much indicated, না হলে কিন্তু পুরো ব্রেন অ্যাবসেসটা হিল করবে না। কি এম্পিরিক্যাল থেরাপি আমরা দিই, জেনারেলি উই গো উইথ এ থার্ড জেনারেশন সেফালোস্পোরিন উইথ ভ্যাঙ্কোমাইসিন অ্যান্ড অর মেট্রোনিডাজোল, মানে আমাকে একটা অ্যানারোবিক কভারেজ দিতে হয়, সেই সঙ্গে অ্যানারোবিক কভারেজ দিতে হয় অন্তত 6 উইকস, অন্তত 6 to 8 উইকস থেরাপি। তার মানে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন দেবো, সঙ্গে আমাকে সিউডোমোনাল কভারেজ দিতে হবে, অ্যানারোবিক কভারেজ দিতে হবে লাইক মেট্রোজিল। আর সাপোর্টিভ থেরাপি উইথ ডেক্সামেথাসোন, কারণ শুরুর দিকে আমাকে ডেক্সামেথাসোন অনেক সময় দিতে হয়, ইফ দেয়ার ইজ এ ইন্টেন্স সেরিব্রাল ইডিমা উই অফকোর্স গো ফর ডেক্সামেথাসোন থেরাপি। আরেকটা হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট, তোমাকে অ্যান্টিকনভালসেন্ট দিতেই হবে বিকজ দিস পেশেন্ট ইজ আ হাই রিস্ক ফর ডেভেলপিং হচ্ছে পার্শিয়াল অর ফোকাল সিজার্স অ্যান্ড দ্যাট টু ইন দ্য লং রান। আর একটা কি করতে হবে, সেই সঙ্গে নিডল অ্যাসপিরেশন করতে হবে। এবার এনকেফেলাইটিসে আয়, খুব ছোট করে বলছি যে মেনিনজাইটিস আর এনকেফেলাইটিস এতক্ষণ বলে যাচ্ছিলাম। এনকেফেলাইটিস হচ্ছে ইটস এন ইনফ্লামেশন অফ দ্য এনকেফেলন অর দ্য ব্রেন প্যারেনকাইমা, ইনফ্লামেশন অফ দ্য ব্রেন প্যারেনকাইমা দ্যাট ক্যান বি sequelae to infection with a viral infection, generally it is a sequelae to viral infection, or it can be aseptic হতে পারে, it can be autoimmune process হতে পারে, সেগুলোতে আমরা পরে আসছি। মেনিনজাইটিস আর এনকেফেলাইটিস অনেক সময় goes together to create a state of meningoencephalitis. Very important cause is virus, very important cause is virus. Virus as a leading cause of encephalitis. Very important cause is herpes simplex virus, varicella zoster virus, Epstein-Barr virus, cytomegalovirus. এই ভাইরাসগুলো সবসময় মনে রাখবে, these are all the culprits which cause in immunocompetent agents. আমি
ইমিউনোকম্পিটেন্ট এজেন্টের কথা বলছি কিন্তু আগে, হ্যাঁ। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন সেই আবার এক প্রচন্ড হেডেক হবে, দেয়ার ক্যান বি নেক স্টিফনেস যদি সঙ্গে যদি মেনিঞ্জিয়াল ইরিটেশন থাকে, মেনিঞ্জিয়াল ইনভলভমেন্ট থাকে, ফটো সেন্সিটিভিটি, চোখে ভালো করে দেখতে পাবে না, ভীষণ ড্রাউজি, পেশেন্টের কি হবে, হায়ার মেন্টাল ফাংশন ডিস্টারবেন্স হবে, হেডেক হবে, জ্বর হবে, বমি হবে, সে তো হবেই, সেই সঙ্গে কি হবে, দেয়ার উইল বি হায়ার মেন্টাল ফাংশন ডিস্টারবেন্স, পেশেন্ট কি হবে, ড্রাউজি হয়ে যাবে, লেথার্জিক হয়ে যাবে, irritable হয়ে যাবে, there will can be convulsion, there can be partial seizure or secondary seizure, there can be all types of focal neurodeficits in this encephalitis. পেশেন্ট কথা বলতে পারবে না, পেশেন্টের অ্যাফাসিয়া হবে, পেশেন্টের ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে, there can be hallucination, ভুল বকবে, লোককে চিনতে পারবে না, there can be loss of appetite, loss of energy, there can be unsteadiness of the gait, diplopia, of course there can be diplopia. এবার হচ্ছে হার্পিস সিমপ্লেক্স এনকেফ্যালাইটিস, এটা বেশি করে আমাদের হাইলাইট করতে হবে বিকজ হার্পিস সিমপ্লেক্স এনকেফ্যালাইটিস ইজ প্রিটি কমন। ছবিটা দেখাচ্ছি দ্বারা, হার্পিস সিমপ্লেক্স এনকেফ্যালাইটিসে জেনারেলি দ্য ভাইরাস affects in around 80% of the cases, ultimately there is involvement of the temporal lobe. দেখছিস দিস বাঁদিকে হচ্ছে axial flare images of MRI, axial flare images, there's intense signal changes in the temporal lobe. তোকে কিন্তু টেম্পোরাল লোবে প্রচুর, যদি টেম্পোরাল লোবে কোনো সিগন্যাল চেঞ্জেস না থাকে ইন এ কেস অফ এনকেফ্যালাইটিস, তাহলে ইউ doubt about the presence of herpes encephalitis. Herpes encephalitis in the long run generally it in up to 80% of the cases it involves the temporal lobe. অন্য লোবগুলো ইনভলভ করে, of course like cerebellum ইনভলভ করতে পারে, parietal involvement হতে পারে, but temporal lobe involvement is very classical. So this patient can present with a language disturbance. This patient generally aphasia present করতে পারে, language disturbance নিয়ে present করতে পারে। এরপরে জাপানিজ এনকেফ্যালাইটিস আমাদের এখানে হয়, দিস ইজ আ ফ্ল্যাভিভাইরাল এনকেফ্যালাইটিস, আমাদের কেস ফ্যাটালিটি রেট কিন্তু খুব হাই। আর কি এনকেফ্যালাইটিস হতে পারে, দেয়ার ক্যান বি রেবিস এনকেফ্যালাইটিস, সাইটোমেগালোভাইরাস এনকেফ্যালাইটিস। সাইটোমেগালোভাইরাস ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট নাও, সাইটোমেগালোভাইরাস ইম্পর্টেন্ট ইন ভাইরাস এনকেফ্যালাইটিস ইম্পর্টেন্ট ইন HIV পেশেন্টস। অ্যান্ড ডায়াগনোসিস কি করবি আমি আবার বলছি, সেই সিএসএফ এ আমি একটা সন্দেহ করবো যে সিএসএফ ইজ জেনারেলি, যদি অ্যাপিয়ারেন্সটা বলিস একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার সিএসএফ পাবি, ইট ইজ নট দ্যাট টার্বিড অথবা একদম কোয়াগুলাম কিছু থাকবে না, ওপেনিং প্রেশার স্লাইটলি হাই পাবি, দ্য সেল কাউন্ট ইজ স্লাইটলি ইনক্রিজ, সেল কাউন্ট বাড়তে পারে আপ টু 500 or 1000ও বাড়তে পারে ইন সাম অফ দ্য ভাইরাসেস। আর কি হতে পারে, দ্য প্রোটিন ইজ স্লাইটলি এলিভেটেড অ্যান্ড দ্য গ্লুকোজ ইজ এসেনশিয়ালি নর্মাল। আর কি করতে পারবি, ভাইরাসটাকে তুই আইসোলেট, কিছু there are some viruses whom you can isolate by CSF by PCR like HSV DNA, the herpes simplex viral DNA you can isolate by CSF PCR. তাহলে whenever I am sending a CSF, I also do some CSF PCR examination for some probable viruses like HSV অথবা we check for the Japanese encephalitis. ট্রিটমেন্ট, আমরা তো বেশিরভাগ ভাইরাসের মাইন্ডেড, বেশিরভাগ most of the viruses there is no treatment. We give treatment aiming at because herpes virus is so common, we aim at treating this patient, we cover this patient with acyclovir because acyclovir acts against herpes virus. আর কি দিতে পারি, অ্যাসাইক্লোভিরের ডোজটা একটুখানি ছোট্ট করে জেনে রাখ। অ্যাসাইক্লোভিরের ডোজ ইজ জেনারেলি 10 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, 8 আওয়ারলি। কতদিন দেব জেনারেলি উই গিভ ইট ফর অ্যারাউন্ড হচ্ছে 2 to 3 weeks, জেনারেলি অ্যাটলিস্ট ফর 2 to 3 weeks, 10 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, 8 hourly TDS for generally 2 to 3 weeks. It initially we start off with IV, patient যখন ভালোর দিকে যাবে we can change it to oral therapy also. নিউরোসিফিলিস এখন আমাদের আরেকটা সিএনএস ইনফেকশন, যেটা তোরা জানিস এখন আমাদের দেশে এখন নিউরোসিফিলিস হ্যাজ বিকাম আ রেয়ার ফর্ম অফ ডিজিজ, আমি ওটাতে আর যাচ্ছি না। ইট ক্যান বি সিএসএফ ইনফেকশন। আর কি সিএনএস ইনফেকশন হতে পারে, ইট ক্যান বি বাই দ্য ফাঙ্গাস লাইক ক্যান্ডিডা অ্যালবিকান্স, ক্রিপ্টোকক্কাস, অ্যাসপারজিলাস, এগুলো দিয়ে হতে পারে, এগুলো সব ইমিউনো কম্প্রোমাইজ হোস্টে হবে, ঠিক আছে। ফাঙ্গাল ইনফেকশন উই ট্রিট ইট উইথ অ্যাম্ফোটেরিসিন বি, যেটা এখন ভীষণ কোভিড পোস্ট কোভিড আসছে, তোরা শুনবি অ্যাম্ফোটেরিসিন দিয়ে আমরা ট্রিট করছি কাকে, মিউকরকে।
rhinocerebral mucormycosis or intracerebral mucormycosis আমরা amphotericin দিয়ে ট্রিট করছি, তেমনি করে ফাঙ্গাল ইনফেকশনস of the CSF or CNS we treat with amphotericin B for 2 weeks and then we follow up with for 10 weeks. Protozoal infection, very common protozoal infection in CNS is Toxoplasma gondii. Toxoplasma gondii HIV পেশেন্টদের একটা প্রচন্ড একটা কমন ইনফেকশন, it is associated with the congenital defects and HIV. আরেকটা হতে পারে এন্টামিবা হিস্টোলাইটিকা, আরেকটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। এটা তো তোরা পরে পড়বি, এটা আমি এখানে আলোচনা করছি না। that is when the patient presents with a cerebral malaria, that is also CNS infection. Helminthic infection যেমন নিউরোসিস্টিসার্কোসিস, ক্লাসিক্যাল এক্সাম্পল ইজ নিউরোসিস্টিসার্কোসিস, হাইড্রেটেডস ডিজিজ। আর কি হতে পারে ইওসিনোফিলিক মেনিনজাইটিস ফ্রম দ্য রিংওয়ার্মস অথবা অন্য অন্য যে ওয়ার্ম ইনফেস্টেশন হয় সেখান থেকে ইন্টেন্স ইনফেকশন হলে সেখান থেকে মেনিনজিয়াল ইনফেকশন হলেও হতে পারে। দেয়ার ক্যান বি ইওসিনোফিলিক মেনিনজাইটিস, দেয়ার ক্যান বি নিউরোসিস্টিসার্কোসিস ইজ প্রিটি সো কমন। নিউরোসিস্টিসার্কোসিস প্রেজেন্ট জেনারেলি কার হয়েছিল বলতো? লিয়েন্ডার পেজের। He presented with a convulsion. So this neurocysticercosis or NCC is so important because it comes in the differential diagnosis of the ring enhancing lesion in the brain. তোদের যখন MRI বা CT দেবে ইন্টারপ্রেট করতে, NCC comes in the differential diagnosis of the ring enhancing lesion of the brain. তুই যখন আনকুকড অর আন্ডারকুকড পর্ক খাবি, সেই কি বলবো ভায়াবল যে সিস্ট গুলো দ্যাট গোজ ইনটু দ্য ইয়োর ইন্টেস্টাইন, সেখান থেকে ওগুলো জার্মিনেট করে সেগুলো আলটিমেটলি ইট গেইনস অ্যাক্সেস টু ইয়োর ব্রেন। দিস পেশেন্টস নিউরোসিস্টিসার্কোসিস presents with what? They present with a convulsion. Neurocysticercosis is a intracranial parasitic infection. তার চারটে প্যাথোলজিক স্টেজ আছে, একটা ভেসিকিউলার, একটা কোলয়েডাল ভেসিকিউলার, একটা গ্র্যানুলার নডিউলার, একটা হচ্ছে গ্র্যানুলার ক্যালসিফাইড। এই যে সি নাও নিউরোসিস্টিসার্কোসিস এর এগুলো দেখ, সি দিস আর অল দ্য ring enhancing lesions of the brain, পুরো ব্রেনে ছড়িয়ে রয়েছে। দিস আর দ্য টু অ্যান্ড দিস ইজ আ ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোবে দুটো বড় বড় রিং এনহান্সিং লিশন রয়েছে, ভালো করে দেখলে দেখবে এইখানটা একটা স্কোলেক্সও রয়েছে। তুই যদি স্কোলেক্সটা দেখে দিতে পারিস your diagnosis is almost certain. এখানেও দেখ যে রিং এনহান্সিং লিশন গুলো আছে, ভেতরে একটা করে ছোট্ট করে একটা সেন্ট্রাল ডট আছে। these are all the scoliosis. See, these are the starry, this is a so very classical appearance, a starry sky appearance of the neurocysticercosis. আরেকটা যেটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে প্রিয়ন ইনফেকশন। প্রিয়ন জিনিসটা কি জিনিস? খায় না মাথায় দেয়। তোরা শোন, প্রিয়ন জিনিসটা খুব তোদের এত বেশি কিছু লাগবে না। ইটস these are the small infectious proteinaceous particles. এরা একমাত্র ট্রান্সমিসেবল জিনিস, ট্রান্সমিসেবল অর্গানিজম, মানে যার কোনো নিউক্লিক অ্যাসিড নেই। ভেরি আনলাইক দ্য ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য প্যারাসাইটস অ্যান্ড দ্য ফাঙ্গাস, যার একটা না একটা নিউক্লিক অ্যাসিড থাকে, এগুলোর কিন্তু কোনো রকম কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না। These are small infectious, highly infectious. These are small proteinaceous infectious particles. Prion diseases আর অফেন স্পঞ্জিফর্ম। এগুলো কি করে? আলটিমেটলি আমাদের ব্রেনে স্পঞ্জিফর্ম ডিজেনারেশন করে। স্পঞ্জিফর্ম এনকেফালোপ্যাথিস বিকজ অফ দ্য পোস্টমর্টম অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রেন। আমি যদি পোস্টমর্টম অ্যাপিয়ারেন্স করি কি পাবো? দেয়ারস আ হিউজ ভ্যাকুলার ডিজেনারেশন, স্পঞ্জিফর্ম ডিজেনারেশন। আর হচ্ছে অ্যাস্ট্রোসাইট আর অলিগোডেন্ড্রোসাইট, এগুলো সব আস্তে আস্তে গ্লিওসিস হবে আর পুরো স্পঞ্জিফর্ম ডিজেনারেশন হবে। এগুলো হচ্ছে ইট অকার্স ডিউ টু আ মিসফোল্ডিং অফ দ্য প্রোটিন পার্টিকলস। আমাদের বডিতে কিছু মিসফোল্ডিং, ন্যাচারালি অকারিং কিছু প্রোটিন পার্টিকলস থাকে, যেগুলোর মিসফোল্ডিং হয়। ডিউ টু মিসফোল্ডিং হয়ে দে বিকাম ইনফেকশাস প্রোটিনেশিয়াস প্রোটিন পার্টিকলস। কি এক্সাম্পল অফ প্রিয়ন ডিজিজ আছে আমাদের বডিতে? ইন হিউম্যান the most common is this Creutzfeldt-Jakob disease, the sporadic CJD. This is most common. আর কি আছে? কুরু আছে। It can be a heritable Creutzfeldt-Jakob disease. It can be fatal familial insomnia. এগুলো কিন্তু inheritable. তাহলে প্রিয়ন কিন্তু অনেক রকম ভাবে প্রেজেন্ট করতে পারে। It can be present as sporadic disease. It can HIV এক্ষুনি তোদের এত কিছু জানার দরকার নেই, এইটুকু জেনে রাখ HIV ইনফেকশনে ভাস্ট ভ্যারাইটি অফ CNS ইনভলভমেন্ট হতে পারে। দ্য কমনেস্ট বিং HIV এনকেফালোপ্যাথি। এই যে টক্সোপ্লাজমা এতক্ষণ ধরে বলছিলাম, টক্সোপ্লাজমা হতে পারে, প্রোগ্রেসিভ মাল্টিপোকাল লিউকোএনকেফালোপ্যাথি হতে পারে, ক্রিপ্টোকক্কাস হতে পারে, প্রাইমারি CNS লিম্ফোমা হতে পারে। দিস প্রাইমারি CNS লিম্ফোমা, PML, দিস আর অল AIDS ডিফাইনিং কন্ডিশন।
আর কি হতে পারে, অবশ্যই ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ এইচআইভি এই বাকি যে ইনফেকশনগুলো আছে সেগুলো সমস্ত কিছু হতে পারে, ইনক্লুডিং টিবি, ক্যান্ডিডা, সিফিলিস, নোকার্ডিয়া, হিস্টোপ্লাজমা, যেগুলো যে ফাঙ্গাল ইনফেকশনগুলো আমাদের বডিতে নর্মালি থাকলেও ডিজিজ করতে পারে না, এনকেফেলাইটিস বল, মেনিনজাইটিস বল, ব্রেন অ্যাবসেস বল, তারা কিন্তু একটা এইচআইভি বা ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টে খুব ইজিলি করতে পারে। Up to 90% ultimately of those infected with HIV will have CNS involvement. HIV infection, এই যে বললাম, ultimately produces a progressive cognitive motor disorder, যেটাকে আমরা এইডস ডিমেনশিয়া কমপ্লেক্স বলি। যদি এটা কিন্তু আনট্রিটেড এইচআইভির কথা বলছি, আস্তে 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 ওরা একটা কগনিটিভ মোটর ডিসঅর্ডার করবে, পেশেন্ট ভুলে যাবে, অ্যাফাসিয়া হবে, অ্যাপ্রাক্সিয়া হবে, কিছু মনে করতে পারবে না, ইরিটেবল হয়ে যাবে, আস্তে আস্তে স্টিফ গেট, আস্তে আস্তে একদম লেটার স্টেজে পেশেন্ট উইল বিকাম কোয়াড্রুপ্যারেটিক। এইচআইভি এনকেফেলাইটিস আরেকটা ইনভলভমেন্ট। এইচআইভি এনকেফেলাইটিসে কিছু একটা জিনিস দেখে নে, there will be significant brain atrophy in the patients, that there will be, and diffuse hypodensity. In diffuse hypodensity there will be no contrast enhancement. There is a diffuse white matter একটা hypodensity আছে, কোনো contrast enhancement নেই। আর কি দেখলে তো স্ট্রাইকিং সন্দেহ হবে বলতো, পেশেন্ট যদি তোর কাছে এসছে with a HIV patient and পেশেন্টটা ভালো করে খাচ্ছে না, পেশেন্ট becomes irritable, পেশেন্ট is becoming dementia হয়ে যাচ্ছে, কোনো কথাবার্তা বলছে না, আস্তে আস্তে কনভালশন হচ্ছে, so there are constellation of the neurological sign symptoms. নিউরোইমেজিং করে দেখলে ডিফিউজ হোয়াইট ম্যাটার হাইপোডেন্সিটি অ্যান্ড very important there will be cerebral atrophy. এই এত extent of this prominence of the sulci and gyri is present whenever there is a significant brain atrophy, যেটা বুড়োদের হয় নর্মালি। একটা অল্প বয়সী লোকের যদি এই পরিমাণ ব্রেন অ্যাট্রফি দেখতে পারিস, you think of the possibility of HIV involvement of CNS. Toxoplasma বললাম, this is the most common cause of intracranial mass lesion in HIV. There is a predilection for the CM junctions and the basal ganglia. এই যে cerebral toxoplasmosis, আবার it comes into a differential diagnosis of a ring lesion in the HIV ring lesions. এই দেখতে পাচ্ছিস basal ganglia সুন্দর intracerebral toxoplasmosis হয়েছে in a HIV patient। আর একটা লাস্ট যেটা progressive multifocal leukoencephalopathy. Progressive multifocal leukoencephalopathy is a central demyelinating disease. Varied areas of the brain there's a demyelinating lesions resulting from the reactivation of the JC virus. There is a JC virus বলে একটা পোলিওমা ভাইরাস আছে, সেই normal, it is an AIDS defining condition. Most of the HIV patients, many of the HIV patients are infected with the JC virus or progressive multifocal leukoencephalopathy. আস্তে আস্তে it's a varies মানে অনেকগুলো এরিয়াস, there are multiple areas of the brain, there is a degenerating lesion and demyelinating disease. আস্তে আস্তে limb weakness হবে, visual field defect হবে, পেশেন্ট কথা বলতে পারবে না, অ্যাটাক্সিয়া and dementia। এইবার বল, তোরা আছিস না গেছিস, ঘুমিয়ে পড়েছিস? না ম্যাম আছি। আছিস? বেঁচে টেচে আছিস? কথাবার্তা শুনতে পাচ্ছি না। এবার বল, কোনো কোয়েশ্চেন থাকলে ফটাফট, তোদের তো ক্লাস শুরু হয়ে যাবে। এনি কোয়েশ্চেন, যা মনে হয় জিজ্ঞেস কর, এটা তোদের পরীক্ষা নয়, যা মনে হয় জিজ্ঞেস কর। ম্যাম এমার্জেন্সিতে অ্যাকিউট আর ক্রনিক কেসেস অফ মেনিনজাইটিস মানে একটা প্রিলিমিনারি ভাবে কেমনি করে ডিফারেন্সিয়েট করব, মানে মেইন ডিফারেন্স। ম্যাম বলছি যে অ্যাকিউট মেনিনজাইটিস আর ক্রনিক মেনিনজাইটিস এর কেসেস যদি ডিফারেন্সিয়েট করবে করে acute pyogenic meningitis, that patient will come acute pyogenic meningitis অনেক কিন্তু কি বলবো স্টর্মি কোর্স হবে, ধর within weeks or days, within days or weeks or hours of symptom onset patient তোর কাছে চলে আসবে, ইন্টেন্স হেডেক হবে, পেশেন্ট ড্রাউজি হয়ে পড়বে, কদিনের মধ্যেই পেশেন্ট ড্রাউজি হয়ে যাবে, প্রচন্ড বমি করতে থাকবে, বুঝতে পেরেছিস? পেশেন্টের কনভালশন হতে পারে, পেশেন্টের ফোটোফোবিয়া হবে। মানে না থাকে তাহলে জোরে বল। আর ম্যাম যদি পেশেন্ট হিস্ট্রি দেওয়ার অবস্থায় না থাকে তাহলে? পেশেন্ট হিস্ট্রি নিবি কেন? পেশেন্ট হিস্ট্রি দেওয়ার অবস্থা থাকবে না তো সব সময়। পেশেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে, এটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, পেশেন্ট হিস্ট্রি দেওয়ার অবস্থাতেই থাকবে না, পেশেন্ট পার্টি থেকে হিস্ট্রি নিবি। তাও যদি হিস্ট্রি না পাচ্ছিস, পেশেন্ট পার্টিও যদি দেখছিস যে কদিন ধরে হচ্ছে বুঝতে পারছিস না, তখন তুই কি করবি? পেশেন্টের হচ্ছে আগে ইউ চেক, তখন যখনই সন্দেহ হবে হেডেক, ভমিটিং, নেক রিজিডিটি, এতগুলো জিনিস আছে, পেশেন্টটা তোর কাছে এসেছে,
এটা টিবি না ভাইরাল না ব্যাকটেরিয়াল, প্রথম কথা তো মেনিনজাইটিস মনে হচ্ছে, ইউ চেক ফর দ্য নেক রিজিডিটি। ওরকম একটা হেডেক, ভমিটিং, কনভালশন, একটা ড্রাউজিনেস নিয়ে তোর কাছে পেশেন্ট এসছে, দেখছিস ক্লাসিক্যালি নেক রিজিডিটি আছে, দেখছিস ক্লাসিক্যালি পেশেন্টটার কার্নিক সাইন পজিটিভ হচ্ছে বা ব্রুডজিনস্কি সাইন পজিটিভ হচ্ছে, কিন্তু মনে রাখবি পেশেন্টটা কিন্তু ভীষণ ড্রাউজি হলে কিন্তু কার্নিক্স বা ব্রুডজিনস্কি এলিসিট করতে পারবি না। নেক রিজিডিটি এলিসিট করলেই পেশেন্ট ড্রাউজি পেশেন্ট, ইউ গো ফর আ সিএসএফ, গার্ডেড সিএসএফ। গার্ডেড সিএসএফ কেন বলছি, খুব সাবধানে সিএসএফ করবি, এই পেশেন্টগুলো রেজড আইসিটি ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বেশি হতে পারে, তাই তো সিএসএফ এর অবস্ট্রাকশন টু দ্য ফ্লো হয় করে ইউ স্টার্ট অফ উইথ এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি। তোর যদি মনে হয় টিবি হতে পারে, আমাদের দেশে টিবি এত কমন, যদি টিবির কন্ট্যাক্টেড একটা হিস্ট্রি পাস পেশেন্টের, সেই সঙ্গে ওয়েট লস, দেখবি একটা ক্যাকেকটিক পেশেন্ট, টিবির কন্ট্যাক্টেড হিস্ট্রি পাস বাট পেশেন্টের নিজেরও আগে টিবি হয়েছিল, তাহলে সঙ্গে এটিডিও স্টার্ট করে দিবি। what we generally do is বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট হিস্ট্রি দেওয়ার মতো কন্ডিশনেই থাকবে না, তুই তখন অ্যান্টিবায়োটিক্স যেগুলো এই অর্গানিজমকে, এই যে অর্গানিজমগুলো বারবার আমি হ্যামার করছি, এই অর্গানিজমকে কভার করে অ্যান্টিবায়োটিক আমরা সেফট্রিয়াক্সন, ভ্যাঙ্কোমাইসিন, সেই সঙ্গে কি জানিস তো আমরা অ্যাসাইক্লোভিরও স্টার্ট করে দিই, সিএসএফ পাঠিয়ে দিলাম। সিএসএফ তারপর যখন এলো, পরের দিন ধর এলো বা সেদিন রাত্রেই এলো, তারপরে দেখা গেল সিএসএফ এ দেখা গেল যে ভেরি মাচ সাজেস্টিভ অফ ব্যাকটেরিয়াল meningitis or very much suggestive of viral meningitis. যদি মনে হয় viral meningitis, we generally do omit the ওই টিউবারকুলার অথবা অ্যান্টিবায়োটিক মেডিকেশনস গুলো আমরা তখন অমিট করব। বুঝতে পেরেছিস? পেশেন্ট হিস্ট্রি দেওয়ার মতো কন্ডিশনে থাকবে না কিন্তু অনেক সময় তোকে কিন্তু পেশেন্ট পার্টি তখন আমাদের নিজেদেরকে ইনভেস্টিগেশন করে জেনে ইনভেস্টিগেশন মানে কি, তার আগে ক্লিনিক্স ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টের নেক রিজিডিটি আছে কিনা দেখবি, ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্যাট হিস্ট্রি, কদিন ধরে বা কমাস ধরে বা ক সপ্তাহ ধরে হেডেক বলছে, বারে বারে বমি করছে, পেশেন্ট ড্রাউজি হয়ে গেছে, সঙ্গে জ্বর আছে, নেক রিজিডিটি আছে কিনা দেখবি। তোর যদি স্লাইটেস্ট সন্দেহ হয়, একটা হচ্ছে কি বলবো, একটা অপথ্যালমোস্কোপি করবি। প্যাপিলিডিমা যদি অবভিয়াস না থাকে, মানে খুব রেজড ইন্ট্রাক্রেনিয়াল টেনশন যদি না থাকে, একটা গার্ডেড লাম্বার পাংচার করবি, করে পাঠিয়ে দিয়ে ওষুধ শুরু করে দিবি। ডোন্ট ওয়েট ফর দ্য রিপোর্ট। বুঝতে পেরেছিস? Whenever you are suspecting a meningitis or meningoencephalitis, later there is time for you to differentiate. তারপর তুই ক্লিনিক্যালি দেখবি, যদি র্যাশেস থাকে, পেটিকিয়াল র্যাশেস or parpiuric rashes in the body with on the palms and soles, তাহলে ভাবতে পারিস মেনিঙ্গোককাল মেনিনজাইটিস হতে পারে। অথবা যদি পেশেন্টের টিবির হিস্ট্রি থাকে, পেশেন্ট পার্টি বলছে না ওর আগে টিবি হয়েছিল বা ওর বাবার আগে টিবি হয়েছিল, অনেকদিন ধরে খিদে কমে যাচ্ছে, ক্যাকেকটিক কন্ডিশন, দেন ইউ থিঙ্ক অফ দ্য পসিবিলিটি যে টিবি হতে পারে। তো ক্লিনিক্যাল ক্লুজ কিন্তু পেশেন্ট সবসময় দেবেই দেবে, এটা কিন্তু উই হ্যাভ, ক্লিনিক্স ইজ সো ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি দ্য ইনভেস্টিগেশনস। বল আর কি আছে? এনিবডি? ম্যাম হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি মেনিনজাইটিসে ওই ডেক্সার ইউজটা একবার বলবেন, স্টেরয়েডের ইউজটা মেনিনজাইটিসে। এবার টিবি মেনিনজাইটিস বা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে আমরা ডেক্সা কেন ইউজ করি বলতো? ডেক্সার ইউজ করার একটা রেশনাল হচ্ছে, যখনই আমি একটা অ্যান্টিব্যাকটেরিয়াল দেব অথবা অ্যান্টি টিউবারকুলার ওষুধ দেব, দেয়ার উইল বি লাইসিস অফ দ্য ব্যাকটেরিয়া, that lysis will cause intense inflammation. That intense inflammation hole ki hobe, that will invite more and more inflammatory cells. Eventually ki hote pare, there will be obstruction to the flow of CSF, there will be hydrocephalus, patient ta ekdom deteriorate kore jete pare। ওই জন্য আমরা খুব শর্ট কোর্স স্টেরয়েড দিই। ধর টিবি মেনিনজাইটিসে আমরা জেনারেলি ডেক্সামেথাসোন স্টার্ট করি অ্যারাউন্ড, প্রথমে একটা ডোজ আছে 4 মিলিগ্রাম পার কেজি পার ডে, 4 মিলিগ্রাম পার কেজি, তারপর 3 মিলিগ্রাম মানে প্রত্যেক সপ্তাহ করে কমাবো। অথবা দেয়ার ইজ এ রেশনাল, প্রথম 3 সপ্তাহ স্টেরয়েড দেবো, তারপরে 3 সপ্তাহ এক্ষুনি মনে রাখতে হবে না, তারপর মোটামুটি শুনে রাখ, তারপরে 3 সপ্তাহ আমরা স্লো টেপারিং করবো। এটা টিবির ক্ষেত্রে বলছি। আর ব্যাকটেরিয়াল ক্ষেত্রে বলছি, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে যখন তুই অ্যান্টিবায়োটিক থেরাপিটা স্টার্ট করবি না, তার অন্তত 20 মিনিট আগে স্টেরয়েডের ফার্স্ট ডোজটা দিয়ে দিবি, এই সাংঘাতিক ইন্টেন্স ইনফ্লামেটরি রিঅ্যাকশনটা আটকানোর জন্য। তারপর থেকে কিরম ভাবে দিবি, আমরা জেনারেলি যেটা দিই ডেক্সামেথাসোন 8 to 6 আওয়ারলি দিই, মোটামুটি কিছুদিন দিই, যতক্ষণ আমার চান্সেস অফ ইনফ্লামেশন আস্তে আস্তে কমে যাবে, তারপরে আমরা স্টেরয়েডটাকে উইথড্র করে নেব। লাম্বার পাংচার করার আগে কি 6 to 8 আওয়ারলি? লাম্বার পাংচার করার আগে কি স্টেরয়েড দেয় সিএসএফ প্রেসার রিডিউস করার জন্য? না না না, একদম না। আমি স্টেরয়েডটা দেব অ্যান্টিবায়োটিক স্টার্ট করার অন্তত 20 মিনিট আগে।
লাম্বার সিএসএফ প্রেসার তুই এইভাবে কমাতে পারবি না, তুই যদি ব্রেনের যতক্ষণ না ইনফ্লামেশন কমাচ্ছিস, ব্রেনের ইনফ্লামেশন যতক্ষণ না কমাচ্ছিস, ট্রিটমেন্ট কমাচ্ছিস, সিএসএফ প্রেসার যদি ইন্টেন্স সিএসএফ প্রেসার বেড়ে থাকে, তোকে তো পেশেন্টটাকে মানিটল দিতে পারিস, তুই সঙ্গে অ্যান্টিকনভালসেন্ট দিতে পারিস, কিন্তু স্টেরয়েড দিয়ে সিএসএফ প্রেসার কমবে না। মাইন্ডেড, আমি স্টেরয়েডটা দেওয়ার রেশনাল অন্য জায়গায়, যাতে ইন্টেন্স ইনফ্লামেটরি রিঅ্যাকশনটা আমি আটকাতে পারি, উইচ ক্যান বি মোর ডেট্রিমেন্টাল টু দ্য পেশেন্ট। লাম্বার পাংচার করার আগে দুটো জিনিস ভালো করে দেখতে হয়, যে এক্সট্রিমলি হাই ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি কারো থাকে, উইথ ভেরি হাই সিএসএফ প্রেসার, ভেরি হাই ওপেনিং প্রেসার, তুই যদি ফট করে একটা লাম্বার পাংচার করে দিস, তাহলে পেশেন্টটা ক্যান গো ইনটু সেরিব্রাল হার্নিয়েশন। বুঝতে পেরেছিস? ওই জন্য আমরা 3-4টে জিনিস দেখে নিতে হয়, যে আমরা একটা অপথ্যালমোস্কোপি করি, প্যাপিলিডিমা যদি ভীষণ গ্রস প্যাপিলিডিমা থাকে, অনেক সময় উই অ্যাভয়েড সিএসএফ, ডুইং আ সিএসএফ অ্যাট দ্যাট মোমেন্ট, আমরা বরং অ্যান্টিবায়োটিক বা আমরা থেরাপি স্টার্ট করে দিই, কারণ দেয়ার ইজ আ পসিবিলিটি অফ সেরিব্রাল হার্নিয়েশন। প্যাপিলিডিমা ম্যাম বলছি, কারোর যদি হারপিস থাকে বা তাহলে মানে অনেকদিন ধরে যদি থাকে, তাহলে মানে কারোর যদি হারপিস জোস্টার, হারপিস সিমপ্লেক্স, হারপিস জস্টার না হারপিস সিমপ্লেক্স কোনটা বল? হারপিস সিমপ্লেক্স কিন্তু অনেক বেশি কমন, হারপিস সিমপ্লেক্স মেনিনজাইটিস এনকেফালাইটিস অনেক বেশি কমন, আমরা ওটার কভারেজ দিই অ্যাসাইক্লোভির। হারপিস মানে অ্যাকচুয়ালি লেস কমন, মানে স্কিনে যে প্যাপিলস গুলো হয়, তো ওটা অনেক দিন ধরে সাপোজ ধরুন আছে, তো এবারে সেটা মানে মোর দেন 1 ইয়ার আছে, তো এবারে সেটা ব্রেনে গেছে কি নেই, সেটা কি তাহলে আমি এমআরআই করতে হবে? না 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 না, অ্যাবসলিউটলি না। হারপিস জস্টার কারোর হয় তো? তুই কখনো হারপিস জস্টার দেখেছিস কোনো পেশেন্টের? তোদের একটা কথা জিজ্ঞেস করি, হারপিস জস্টার দেখেছিস? হারপিস জস্টার ভাইরাল ইনফেকশন, শোন একটা ভালো কথা বলি, হারপিস জস্টার ভাইরাল ইনফেকশন জেনারেলি কি হয়, অনেক সময় আমাদের প্রথমে চিকেন পক্স হয় তো আমাদের অনেকের, হোয়াট হ্যাপেন্স, আমাদের চিকেন পক্স হয় কি হয় না, আমার সবার হয়েছে চিকেন পক্স হয়ে, ওটা আর কোনো কনসার্ন নয়, ওটা কিন্তু একদম ভালো করে বোঝ, ওটা কিন্তু একদম ডরমেন্ট হয়ে থাকে in the dorsal ganglion of our spinal cord, সব জায়গায় ওগুলো কিন্তু ডরসাল রুট গ্যাংলিয়ন ডরম্যান্ট হয়ে বসে থাকে, ও কিন্তু আর কোনো প্রবলেম করে না। একটা চিকেন পক্স হয়ে গেল, আমাকে মোটামুটি লাইফ লং ইমিউনিটি দিল, কিন্তু একটা সময় ধর একটা পেশেন্টের ইমিউনিটি স্ট্যাটাস কমে গেল, ধর ওর এইচআইভি হলো, ধর একটা ম্যালিগনেন্সি হলো, বা সিকেডি হলো, ডায়ালিসিস হলো, বা এলডারলি হয়ে গেল পেশেন্ট, বুড়ো হয়ে গেল, তার ইমিউনিটি কমে গেল, তখন সে এই ভাইরাসটা রিঅ্যাক্টিভেশন হয়ে হারপিস জস্টার হতে পারে। কোথায় হবে? ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ আ সিঙ্গেল ডার্মাটোম, ধর থোরাক্সে হলো অথবা অ্যাবডোমেনে হলো, ইউজুয়ালি ইট ইজ ইউনিল্যাটারাল অ্যান্ড ইট অকার্স ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ আ সিঙ্গেল ডার্মাটোম। ইন দ্যাট ইভেন্ট সেই পেশেন্টটার কিন্তু একটা হারপিস জস্টার এনকেফালাইটিস বা হারপিস জস্টার মেনিঙ্গো এনকেফালাইটিস হতে পারে, কিন্তু সেটাকে ইমেজিং করা, ভাবনা চিন্তা করা, ফলো আপ করার কোনো দরকার নেই। তুই যদি হারপিস জস্টার এনকেফালাইটিস তোর খুব অবভিয়াস মনে হয়, whenever there is a হারপিস, অথবা যদি অপথ্যালমোলজি মানে হারপিস জস্টার অপথ্যালমিকাস দেখেছিস তোরা, পুরো কপাল চোখ দিক জুড়ে রয়েছে, একটা দিকে হবে, ইট ইজ ইউনিল্যাটারাল, মাইন্ড ইট ইউনিল্যাটারাল অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ আ সিঙ্গেল নার্ভ, সিঙ্গেল ডার্মাটোম থাকে, সেই সঙ্গে পেশেন্টটা যদি আসে হেডেক, ভমিটিং, নেক রিজিডিটি নিয়ে, তখন তো কি অ্যাসাইক্লোভির দিবে? তোর ফলো আপ করা, নিউরো ইমেজিং করার কোনো দরকার নেই। জেনারেলি ইমিউনো কম্পিটেন্ট পেশেন্টের এটা কোনো সমস্যা করে না, যখন ইমিউন স্ট্যাটাস কমে যায়, দেয়ার ইজ আ রিঅ্যাক্টিভেশন অফ দ্য ভাইরাস। আমি অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম মানে পেটের লেফট সাইডে, তো ওই একটা সিঙ্গেল ডার্মাটোমে আমি দেখেছিলাম মানে একটা পেশেন্টের, এটা সিঙ্গেল ডার্মাটোমেই হয়, মাল্টিপল ডার্মাটোমে এইচআইভি পেশেন্টসদের হয় বা ইমিউনো সাপ্রেসড পেশেন্টদের হয়। Generally, it occurs in a single dermatome, in the abdomen, in the chest, or it can be in the herpes zoster ophthalmicus যেটাকে বলে, সেটা চোখে কপালে একটা দিকে হবে, সেটার জন্য ফলো আপ করার কোনো দরকার নেই। আচ্ছা ম্যাম, এবারে পেশেন্টটা হচ্ছে পোস্ট কোভিড ছিল, মানে কোভিড এর আগে থেকে ওটা হয়েছিল, বাট এবারে কোভিডও হয়ে গেছে, তো এবারে তাহলে মানে কি, তাহলে কিভাবে কি করব? মানে কিচ্ছু করার নেই। আচ্ছা, you have to give, if there is a herpes zoster infection, you have to give acyclovir. You have to give acyclovir in 800 milligram 5 times a day, say for 14 days. 7 দিন বা 14 দিন তোকে 7 দিন জেনারেলি, যদি তোর ইন্ট্রাক্রেনিয়াল ইনফেকশন হয়, that is usually for 14 days or 21 days. আর যদি শুধু herpes zoster হয়, তাহলে কি করে বুঝবো ওটা ইন্ট্রাক্রেনিয়ালি গেল কি গেল না? তোর ভাবার দরকারই নেই। যদি ইন্ট্রাক্রেনিয়াল ম্যানিফেস্টেশন হয়, তাহলে আমি আইভি দেব। আইভি যদি পেশেন্ট বেশি খারাপ হয়, ওই সেম অ্যাসাইক্লোভিরটাই আমি আইভি দেব।
আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। You don't have to think whether if the patient is coming to you with sign symptoms of herpes zoster, meningitis or encephalitis, then you start off with IV acyclovir, or there can be valcyclovir or something else, or তো সেক্ষেত্রে তোর ফলো আপ করা ভাবার দরকার নেই। যদি স্কিন ম্যানিফেস্টেশন হয় আমার ডোজ আলাদা, আমার যদি ইন্ট্রাক্রেনিয়াল ম্যানিফেস্টেশন হয় আমার ডোজ আলাদা। আচ্ছা ম্যাম, যদি এরকম হয় জাস্ট স্কিন ম্যানিফেস্ট করছে, আদার নিউরোলজিক্যাল কোনো সাইন সিম্পটম নেই, তার মানে পেশেন্ট স্কিন ম্যানিফেস্টেশন আমি অ্যাসাইক্লোভির দেব ইন ওরাল ডোজ 800 মিলিগ্রাম 5 টাইমস আ ডে। আচ্ছা ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছিস? তুই যে হ্যাঁ, বারবার হ্যাঁ। এটা বলছিস যে মাথায় গেল কি গেল না ভাবার দরকার নেই, অতটাও ওটা সিগনিফিকেন্ট। ওটা যদি যায়, যদি মেনিনজাইটিস এনকেফালাইটিস এর সাইন সিম্পটম নিয়ে প্রেজেন্ট করে, অফ কোর্স দেন আই শ্যাল স্টার্ট উইথ দেন যেখানে আমরা প্রিজাম্পটিভ একটা এভিডেন্স রয়েছে with skin vesicles, then I shall start off with acyclovir IV. Yeah. IV 10 milligram per kg 8 times 3 times a day 8 TDS। তারপর পেশেন্ট যখন একটু বেটার হবে তখন আমি ওরালে শিফট করে যেতে পারি। ওকে, the treatment is essentially the same acyclovir আছে, valcyclovir আছে, অন্য জিনিস আছে, তো সেগুলো দিয়ে আমি স্টার্ট করব। তো থেরাপি তো সেম, থেরাপি তো ডিফারেন্ট কিছু হচ্ছে না, এর ডোজটা একটু বেশি কম হবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম ক্লিনিক্যালি মেনিনজাইটিস ম্যাম ক্লিনিক্যালি ক্যান ইউ ডিফারেন্সিয়েট মেনিনজাইটিস ফ্রম এনসেফালাইটিস? মানে এটা কি কোনো পার্টিকুলারলি ফোকাল নিউরোলজিক্যাল ডিজিজ থাকলে আমরা কি রাইট? মেনিনজাইটিসে তো নেক্রিজিডিটি অনেক বেশি থাকবে। এনকেফালাইটিস কিন্তু একটা পেশেন্টের মেনিনজাইটিস পেশেন্ট মে অর মে নট বি ড্রাউজি। কি বলছি বুঝতে পারছিস? যেই আমার ব্রেন প্যারেনকাইমাটা ইনভলভ হবে, এনকেফালন ইজ ইনভলভড। when the brain parenchyma is in, মানে যখন এটা মেনিনগো এনকেফালাইটিস হচ্ছে অথবা শুধু এনকেফালাইটিস হচ্ছে, পেশেন্টের কিন্তু হায়ার মেন্টাল ফাংশন ইনভলভমেন্ট অনেক বেশি হবে। পেশেন্ট ড্রাউজি হবে, পেশেন্টের ডাবল ভিশন হতে পারে, পেশেন্টের হচ্ছে কি বলবো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতে পারে, পেশেন্টের হ্যালুসিনেশন হতে পারে, পেশেন্টের ফোকাল সিজার হতে পারে, পেশেন্টের পার্শিয়াল সিজার হতে পারে। তাহলে হায়ার মেন্টাল ফাংশন ইনভলভমেন্ট, ড্রাউজিনেস, পেশেন্ট উইল বি ইউনিভার্সালি ড্রাউজি। সে ড্রাউজিনেসের লেভেল ডিপেন্ড করবে পেশেন্টের ডিজিজ প্রসেসের উপর কতটা সিভিয়ারিটি হয়েছে। এনকেফালাইটিস পেশেন্ট অন দ্য আদার হ্যান্ড, মেনিনজাইটিস পেশেন্ট অন দ্য আদার হ্যান্ড, যদি এনকেফালন ইজ নট দ্যাট সিভিয়ারলি ইনভলভ, অতটা সিভিয়ার হায়ার মেন্টাল ফাংশন ইনভলভমেন্ট নাও থাকতে পারে। আনটিল অ্যান্ড আনলেস, অফ কোর্স until and unless in the meningitis process there is raised intracranial tension যদি হয়, ধর মেনিনজাইটিস পেশেন্টের একটা বেস অফ দ্য ব্রেনে পুরো ইন্টেন্স ইনফ্লামেটরি রিয়াকশন হয়ে সিএসএফ আউটফ্লোটাই অবস্ট্রাকশন হয়েছে, there is obstructive or non obstructive hydrocephalus in the পরের দিকে later stages there can be drowsiness। তাহলে এনকেফালাইটিসে হায়ার মেন্টাল ফাংশন ইনভলভমেন্ট, ড্রাউজিনেস, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ভিজুয়াল হ্যালুসিনেশন, তারপর হচ্ছে কি বলবো ফোটোফোবিয়া, সব রকম তার অ্যাটাক্সিয়া অথবা হেমিপ্যারেসিস অথবা মোনোপ্যারেসিস, সব রকম হায়ার মেন্টাল ফাংশন ইনভলভমেন্ট ইজ প্রিটি মাচ মোর কমন ইন এনকেফালাইটিস দ্যান ইন মেনিনজাইটিস। বল আর কি আছে? আর একটা লাস্ট জিনিস, রিং লিশনস গুলো একবার ডিফারেন্সিয়েলস গুলো একবার বলবেন। রিং লিশন গুলো তোদের এক্ষুনি আসবে না, রিং লিশনের অনেকগুলো ডিডি আছে, আমি তো আলাদা ওরম ভাবে একসাথে করিনি, তোরা যখন এমআরআই বা সিটি পড়বি তখন পাবি। লাইক রিং লিশনের একটা সেন্ট্রাল, আমি 2-3টে কারণ বলে দিচ্ছি। এই যে একটা দেখাচ্ছি দেখ, এনসিসি, কতগুলো রিং লিশন দেখতে পাচ্ছিস? ইয়েস ম্যাম। রিং এনহান্সিং লিশন গুলো ভীষণ ক্লোজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ক্যান বি টিউবারকুলোমা, টিবি। রিং লিশন গুলো ভীষণ ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্ট এমআরআইতে বা সিটি স্ক্যান করলি এমআরআইতে বেশি ভালো বোঝা যাবে। দ্যাট ক্যান বি টিবি হতে পারে, ইট ক্যান বি নিউরোসিস্টিক সার্কোসিস, ইট ক্যান বি টক্সোপ্লাজমা, স্পেশালি যদি ইমিউনোসাপ্রেস পেশেন্টস হয়, ইভেন ইট ক্যান বি আ সেরিব্রাল ব্রেন অ্যাবসেস অলসো। কিছু অনেকগুলো ডিফারেন্সিয়েটিং পয়েন্টস রয়েছে, সেগুলো এখানে অতটা আলোচনা করা যাবে না। ধর যদি পেশেন্টের হচ্ছে এরকম একটা স্টারি স্কাইয়ের মতো অ্যাপিয়ারেন্স থাকে, ইট গোজ মোর ইন ফেভার অফ এনসিসি। অথবা যদি একটা ধর এই যে রিং এনহান্সিং লিশন, আমি এখানে এত ভালো ছবিটা আমি দেখাতে পাচ্ছি না এখন, অনেক সময় একটা সেন্ট্রাল ডট ভার্সেস এক্সেন্ট্রিক ডট, একটা জিনিস মনে রাখবি, যদি এক্সেন্ট্রিক ডট হয় তাহলে কিন্তু ওটা মনে রাখবি ওটা স্কোলিক্স এর ফেভারে যাচ্ছে, দ্যাট গোজ ইন ফেভার অফ নিউরোসিস্টিক সার্কোসিস। আর যদি সেন্ট্রাল ডট হয়
সেন্ট্রাল ডট হয় তাহলে কিন্তু ইট গোস মোর অ্যান্ড মোর ইন ফেভার অফ টিউবারকিউলোসিস। তাছাড়া টিবিতে কি হবে, টিবিতে কিন্তু পস্টেরিয়ার ফসা যেটা সেটাও খুব ভালোভাবে ইনভলভ হবে। অ্যান্টিরিয়ার ফসা, পস্টেরিয়ার ফসা সব জায়গায় হবে। এনসিসিতে জেনারেলি পস্টেরিয়ার ফসার ইনভলভমেন্ট একটু কম থাকে। তাছাড়া টিউবারকিউলোমাতে ধর অনেক ইন্টারেস্ট মানে পেরিলিশনাল ইডিমা অনেক বেশি হয় কম্পেয়ার টু নিউরোসিস্টিক সার্কোসিস। নিউরোসিস্টিক সার্কোসিসের ইনিশিয়াল স্টেজে দেয়ার ক্যান বি অফকোর্স ইডিমা, কিন্তু সিস্টটা যখন ডিজেনারেট করে মরে যাবে তখন তো আর কোনো ইডিমা থাকবে না। আর কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে এরকম রিং লিশনের? একটা হচ্ছে অবশ্যই টক্সোপ্লাজমা হতে পারে, আরেকটা ব্রেন অ্যাবসেস হতে পারে। আমি ব্রেন অ্যাবসেসটা তোদের দেখালাম তখন, ইন্ট্রাসেরিব্রাল অ্যাবসেসের দ্বারা। ইন্ট্রাসেরিব্রাল অ্যাবসেসেও কিন্তু রিং লিশনের মতো হতে পারে। ইভেন দ্য সাবএকিউট স্টেজেস অফ ইন্ট্রাসেরিব্রাল ব্লিড, তাতেও কিন্তু এরকম সাবএকিউট স্টেজ অফ ইন্ট্রাসেরিব্রাল ব্লিড, যার ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ, এই দেখ তাতেও কিন্তু রিং লিশন হতে পারে। এই দেখ সেরিব্রাল অ্যাবসেস দেখতে পাচ্ছিস, দেয়ার ইজ ইরেগুলার আউটলাইন। This is a cerebral abscess with irregular outline with a contrast enhancing capsule. This is a contrast enhancing capsule. কিন্তু এটা কিন্তু ক্যাপসুল ফর্মেশন হয়ে গেছে, সেরিব্রাইটিস স্টেজে আর নেই। এইটা হচ্ছে সেরিব্রাইটিস স্টেজে। এইগুলো অনেকগুলো খুব ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আরো কতগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, এক্ষুনি আমি তোদের বলছি না। এগুলো মনে রাখবি, টিবি, এনসিসি, ব্রেন অ্যাবসেস, টক্সোপ্লাজমা, এগুলো কিন্তু মনে রাখবি। অবশ্যই ম্যালিগনেন্সিও আরেকটা আসে, সেগুলো আমি আসছি না, এই কটা অন্তত মনে রাখলেই হবে। আর কারোর কিছু কোয়েশ্চেন আছে? স্যারের তো ক্লাস শুরু হয়ে গেছে বোধহয়। ম্যাম স্যার অলরেডি জয়েন করেছেন। হ্যাঁ কোয়েলিনা, আমি আছি, ঠিক আছে, ইউ কন্টিনিউ। না স্যার আমি বন্ধ করছি, আমার হয়ে গেছে পড়ানো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা না শুনছিলাম, আমিও শুনছিলাম তোমার ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মানে নাইস ডেলিভারেশন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি বন্ধ করছি তাহলে। ওকে।